বইপাঠ বাই আইকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে সপ্তম পর্ব, হিটলার মুসোলিনি দুস্তির গোড়ার কথা। আমরা গত পর্বে দেখলাম 1870 সালে ইতালি একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে গঠিত হবার পর উপনিবেশ তৈরির জন্য হন্যে হয়ে উঠেছিল, কিন্তু দখল করার মতো ভূখণ্ড আর বাকি ছিল না বিশ্বে। 1890 সালে আবিসিনিয়া দখল করতে গিয়ে চরম পরাজয়ের শিকার হলো ইতালি। তারপরে 1931 সালে ওমর মোখতারকে ফাঁসি দেওয়ার পর লিবিয়া পুরোপুরি ইতালির দখলে এলো। এই ফাঁকে 1922 সালে ইতালির ক্ষমতায় বসল মুসোলিনি। মুসোলিনি ছিলেন অত্যন্ত সুবক্তা ও কারিশমাটিক নেতা। তিনি ইতালির জনগণকে প্রাচীন রোম সাম্রাজ্যের গৌরবগাথা মনে করিয়ে দিতেন। জনগণ মুসোলিনিকে মুক্তিদাতা হিসেবে মনে করত। পুরো ইতালির জনগণকে মন্ত্রমুগ্ধ রাখার মতো ক্ষমতা ছিল মুসোলিনির। ইতালিতে যখন মুসোলিনি তার রাজত্বকে পাকাপোক্ত করে ফেলেছিলেন, সেই সময়েই ধীরে ধীরে জার্মানিতে শক্তি সঞ্চয় করেছিলেন অ্যাডলফ হিটলার। হিটলারের পুনরুত্থান নিয়ে বিস্তারিত বলবো আলাদা পর্বে। আজকে শুধু এতটুকু জানাবো যে 1933 সাল থেকে হিটলার হয়েছিলেন জার্মানির সর্বময় ক্ষমতার অধিকারী। প্রথম পর্যায়ে হিটলার কিংবা মুসোলিনি কেউ কাউকে পছন্দ করতেন না, কিন্তু ধীরে ধীরে এই দুই গণতন্ত্র ধ্বংসকারী ও একনায়ক বিশ্বস্ত মিত্রে পরিণত হন। ইতালির আবিসিনিয়া আক্রমণ। হিটলারের সাথে মুসোলিনির বন্ধুত্ব শুরু হয় মূলত 1930 সালের পর থেকে। বেশ কয়েকটি ঘটনা তাদেরকে কাছাকাছি নিয়ে আসে। আসলে হিটলার আর মুসোলিনির মধ্যে মিলও ছিল বেশ কয়েকটি ব্যাপারে। প্রথমত, হিটলার ছিলেন কঠোর কমিউনিস্ট বিরোধী এবং মুসোলিনিও তাই। দ্বিতীয়ত, হিটলার ছিলেন বিরুদ্ধমত দমনকারী একনায়ক এবং মুসোলিনিও তাই। দুজন নিজ দেশের মানুষের কাছে ছিলেন সুপার হিরো, যারা নিজেদের কথার জাদুতে মুগ্ধ করে রেখেছিলেন সবাইকে। 1931 সালে লিবিয়া দখল পাকাপোক্ত করার পর ইতালির একনায়ক মুসোলিনি নজর দিলেন আফ্রিকার আরেক দেশ আবিসিনিয়ার দিকে। মামুন বলল, বর্তমানে আবিসিনিয়া নামটি পরিবর্তন হয়ে ইথিওপিয়া ও ইরিত্রিয়া হয়ে গেছে। তুমি কি সেই আবিসিনিয়া দেশটাকেই বুঝাচ্ছ? এক্স্যাক্টলি। আবার মনে রেখো, 1884 থেকে 85 সালে বার্লিন সম্মেলনে যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা পুরো আফ্রিকা বাগবাটোয়ারা করছিল, তখন পুরো আফ্রিকাতে মাত্র দুইটা দেশ স্বাধীন ছিল। একটা হচ্ছে লাইবেরিয়া এবং আরেকটি হচ্ছে আবিসিনিয়া। 1889 থেকে 1896 সাল পর্যন্ত ইতালি আর আবিসিনিয়ার মধ্যে থেমে থেমে যুদ্ধ চলে। অবশেষে চূড়ান্ত ফয়সালা হয় আদওয়ার যুদ্ধে 1896 সালে। 52,000 সৈন্য হারা ইতালি। পুরো বিশ্বে আবিসিনিয়ার বীরত্ব গাথা ছড়িয়ে পড়ে। আবিসিনিয়া হলো একমাত্র আফ্রিকান দেশ যারা যুদ্ধ করে নিজেদের অখণ্ডতা রক্ষা করে। মান সম্মান হারিয়ে ইতালি আবিসিনিয়া দখলের আশা ত্যাগ করে। ফ্যাসিস্ট একনায়ক মুসোলিনি এবার আবিসিনিয়ার হাতে পরাজয়ের প্রতিশোধ নিতে চাইলেন। গড়ে তুলতে চাইলেন ইতালিয়ান কলোনি। আবিসিনিয়ার পার্শ্ববর্তী সোমালিয়া ও বর্তমান ইরিত্রিয়ার কিছু অংশ ইতালির কবজায় ছিল। এবার হবে পুরো আবিসিনিয়া দখল। 1935 সালের 3 অক্টোবর ইতালি বিপুল সমরসজ্জা নিয়ে আবিসিনিয়ার উপর হামলে পড়ে। আফ্রিকার এই দেশটির উপর রাসায়নিক হামলা শুরু করে ইতালি। পার্শ্ববর্তী সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গড়ে ওঠে রাসায়নিক কারখানা। আবিসিনিয়ার উপর এই বর্বরোচিত হামলা চালানোর সময় আন্তর্জাতিক সম্প্রদায় ইতালির উপর বলতে গেলে কোনো পদক্ষেপই নেয়নি। গলির ডাকাতের মতো আবিসিনিয়া দখল করে ইতালি। নামকাওয়াস্তে নিন্দা জানায় ব্রিটেন, ফ্রান্স। মুসোলিনি যখন আবিসিনিয়া দখল করেন, সেই মুহূর্তে হিটলার জার্মান জাতিকে খেপিয়ে তুলেছিলেন প্যারিস শান্তি চুক্তির বিভিন্ন ধারার বিরুদ্ধে। হিটলার জার্মানির জনগণকে বুঝালেন শান্তির খেলা দেখিয়েই ব্রিটেন, ফ্রান্সকে শায়েস্তা করতে হবে। হিটলার নির্লজ্জভাবে মুসোলিনির আবিসিনিয়া দখলকে সমর্থন দিলেন। আবিসিনিয়া দখলকে কেন্দ্র করেই মূলত হিটলারের সাথে মুসোলিনির কাছে আসা শুরু হয়। জাপান, জার্মানি, ইতালিকে নিয়ে কমিউনিস্ট বিরোধী মোর্চা গঠন। হিটলার মুসোলিনি দুজনেই ছিলেন কঠোর কমিউনিস্ট বিরোধী।
রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব হওয়ার পরে পশ্চিম ইউরোপে কমিউনিজম জুজু ছড়িয়ে পড়ে। জার্মানি ও ইতালি এই দুই দেশেই কমিউনিস্টরা ছিলেন সক্রিয়। হিটলার মুসোলিনি দুই একনায়ক প্রথম থেকেই কমিউনিস্টদের প্রতি খড়গহস্ত ছিলেন। কমিউনিস্ট বিরোধিতাকে আন্তর্জাতিকভাবে মোকাবেলা করার জন্য প্রথমে জাপানকে সাথে নিয়ে 1936 সালের 6 নভেম্বর একটি চুক্তি সই করে জার্মানি। এই জোটে ইতালিও যোগ দেয় 25 নভেম্বর। ব্রিটেন, ফ্রান্স, পোল্যান্ডের মতো পুঁজিবাদী রাষ্ট্রকে এই জোটে নিমন্ত্রণ জানানো হলেও তারা জাপান, জার্মান, ইতালির ত্রিপক্ষীয় জোটে সামিল হতে রাজি হয়নি। মূলত 1936 সাল থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি পাখা মেলতে শুরু করে। সুদৃঢ় ঐক্য গড়ে ওঠে জাপান, জার্মানি, ইতালির মধ্যে। স্পেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ। হিটলার মুসোলিনি বন্ধুত্ব গাঢ় হওয়ার আরেকটি কারণ হচ্ছে স্পেনের গৃহযুদ্ধ। 1936 সালে স্প্যানিশ সেনাশাসক জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে কমিউনিস্ট বিরোধী ও আঞ্চলিক স্বায়ত্তশাসন দাবি করা অঞ্চলগুলোর বিরুদ্ধে নির্মূল অভিযান শুরু হয়। ক্যাটালন প্রদেশ অধিকতর স্বায়ত্তশাসন দাবি করে। ক্যাটালন প্রদেশের রাজধানী বার্সেলোনা ফুটবল ক্লাবের সদর দপ্তরে স্প্যানিশ রাজতন্ত্র ও অভিজাতপন্থীদের বিরুদ্ধে জড়ো হতো বিদ্রোহীরা। সামরিক একনায়ক ফ্রাঙ্কোর সমর্থনে 70,000 সৈন্যের বাহিনী প্রেরণ করে ইতালি। জেনারেল ফ্রাঙ্কোর সাথে গভীর বন্ধুত্ব ছিল হিটলারের। ফ্রাঙ্কোকে সমর্থন করা নিয়ে আবারও একজোট হয় হিটলার মুসোলিনি। লিগ অব নেশনস থেকে নাম প্রত্যাহার। জার্মানির ভাগ্যবিধাতা হিটলার 1933 সাল থেকে সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার পর থেকেই প্যারিস শান্তি চুক্তির বিভিন্ন শর্ত মানতে চাইলেন না। সেনাবাহিনী বাড়াতে লাগলেন, বিমানবাহিনী গঠন করলেন, অস্ত্র কারখানা গড়ে তুললেন বেসুমার। হিটলার ক্ষমতায় আসার 9 মাস পর 1933 সালের অক্টোবরে লিগ অব নেশনস থেকে সরে দাঁড়ায় জার্মানি। হিটলার জানিয়ে দেন তিনি লিগ অব নেশনস এর কোনো শর্ত মানতে রাজি নন। জার্মানিকে তিনি নিজের মতো করেই চালাবেন। হিটলারের পথ ধরে 1936 সালে 7 ডিসেম্বর ইতালিও লিগ অব নেশনস থেকে নাম প্রত্যাহার করে। ইউরোপ জুড়ে হাহাকার শুরু হয়। আহারে, না জানি আবার কবে যুদ্ধ শুরু হয়। লিগ অব নেশনস থেকে নাম প্রত্যাহার করে হিটলার মুসোলিনি দুস্তির রসায়ন আরও গাঢ় হয়। অবশেষে ইস্পাত কঠিন বন্ধুত্ব হল হিটলার মুসোলিনির। 22 মে 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আরও 3 মাস 9 দিন পূর্বের ঘটনা। হিটলারের জার্মানি ও মুসোলিনির ইতালি এবার গভীর বন্ধুত্বে জড়িয়ে পড়ে। মুসোলিনি এক বন্ধুত্বকে প্যাক্ট অফ স্টিল আখ্যা দেন। বাংলা সিনেমার ডায়লগ থেকে দাঁড় নিয়ে বলা যায়, জনম জনমের সাথী হওয়ার ইচ্ছা পোষণ করেন এই দুই একনায়ক। এই দুই একনায়কের হাত ধরে বিশ্বজুড়ে প্রলয়ন নৃত্য ঘটে 6টি বছর। 1939 থেকে 1945 সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নির্মম পতন হয় এই দুই বন্ধুর। সে কাহিনী বাকি থাকলো আপাতত। পর্ব 27। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আসল খেলোয়াড় জার্মানির হারির খবর। জারিফ বলল, গত কয়েকটি পর্বে আমরা ফ্যাসিস্ট একনায়ক মুসোলিনি ও তার দেশ ইতালির সাম্রাজ্যবাদী অভিযান নিয়ে কথাবার্তা বলেছি। আজকে থেকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মান জাতির সব খবরাখবর জানব। হিটলারের উত্থান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো এখন পুরোপুরি উন্মোচন করব তোমার সামনে। মামুন জিজ্ঞেস করল, আমরা জানি প্যারিস শান্তি সম্মেলনে জার্মানির উপর বিভিন্ন শাস্তির বিধান চালু করেছিল মিত্রপক্ষ। জার্মানি কিভাবে এই শাস্তির মোকাবেলা করল, আর হিটলারের উদয় হলো কিভাবে? দেখো মামুন, জার্মানির প্রতি অর্থনৈতিক, সামরিক, ভূখণ্ডগত, রাজনৈতিক সহ বিবিধ শাস্তির বিধান জারি করা হলো। সামরিক শাস্তির আওতায় জার্মানির প্রতিরক্ষা খাতের শক্তি কমানোর দ্বারা যোগ হলো। জার্মানির কাছ থেকে অনেক ভূখণ্ড কেড়ে নেওয়া হলো। রাজনৈতিকভাবে এক গড়ে হলো জার্মানি। এসব শাস্তি জার্মানির জন্য অবধারিতই ছিল, কিন্তু জার্মানির জন্য সবচেয়ে ভয়ঙ্কর শাস্তিটা ছিল অর্থনৈতিক। প্যারিসে শান্তি সম্মেলনের সিদ্ধান্ত হলো
জার্মানি মিত্রপক্ষকে ৬.৬ বিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিবে। ৬.৬ বিলিয়ন পাউন্ড, অবাক হলো মামুন। এই ২০২০ সালে ১ পাউন্ড সমান ১১০ টাকা। ১৯২০ সালে ১ পাউন্ড সমান যদি ১০ টাকাও ধরি, তাহলে জার্মানির ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়ায় ৬,৬০০ কোটি টাকা। ১৯২০ সালের ৬,৬০০ কোটি টাকা আজকের কত লক্ষ কোটি টাকায় পরিণত হয় তা ভাবতেই তো গা শিউরে ওঠে। পরাজিত জার্মানি অবনত মস্তকে এই বিপুল পরিমাণ টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য ছিল। কিছুই করার নেই, বিজয়ী পক্ষের ফয়সালা এটা। মামুন প্রশ্ন করল, যুদ্ধ করল সব পক্ষ আর ক্ষতিপূরণ দিবে একা জার্মানি, এটা কি কোনো ন্যায্য বিচার হলো? জারিফ উত্তর দিল, আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন জার্মানিকে এত কঠোর অর্থনৈতিক শাস্তি দেওয়ার বিপক্ষে ছিলেন, কিন্তু ফ্রান্সের জেদের কারণে শেষমেশ এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে সবাই এ কথা স্বীকার করে যে জার্মানির প্রতি এত কঠোর শাস্তির কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। কিন্তু মনে রেখো, এটা হলো অদম্য জার্মান জাতি। এই টাকা কিন্তু কয়েক বছরের মধ্যে অনেকটা পরিশোধও করে ফেলেছিল জার্মানি। কিন্তু এই বিপুল টাকা পরিশোধ করতে গিয়ে জার্মানির অর্থনীতির ১২টা বেজে যায়। দেশে শুরু হয় অরাজকতা ও নৈরাজ্য। অর্থনৈতিক ব্যবস্থা একেবারেই ভেঙে পড়ে। হিটলারের উত্থানের পিছনে এসব নৈরাজ্যকর পরিস্থিতি অনেকাংশে দায়ী। গণতান্ত্রিক জার্মানির যাত্রা, ভাইমার রিপাবলিক। জার্মানি সম্পর্কে আরেকটা অদ্ভুত তথ্য জেনে রেখো মামুন, জার্মানিতে কখনোই গণতন্ত্র ডালাপালা মেলেনি। এটা কার্যকর গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠেছিল ব্রিটেনে। ফ্রান্স এবং হল্যান্ড সহ পশ্চিম ইউরোপের বেশ কয়েকটি দেশে পার্লামেন্টারি পদ্ধতি গড়ে উঠেছিল ধীরে ধীরে। কিন্তু জার্মানির সংস্কৃতিটা ছিল রাজতন্ত্র, সামরিকতন্ত্র আর অভিজাততন্ত্রের যোগ। জনগণের ভোটাধিকার ও মতামতের কোনো দাম ছিল না। গণতন্ত্র সম্পর্কে বিলকুল অনভিজ্ঞ একটা রাষ্ট্রে প্রথম বিশ্বযুদ্ধের পর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে ওঠে। জার্মান যুদ্ধবাজ সম্রাট দ্বিতীয় উইলহেম ক্ষমতা ছেড়ে হল্যান্ড পালিয়ে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির প্রায় ২০ লক্ষ তরুণ জনগোষ্ঠী মারা যায়। মিত্রশক্তির কারণে জার্মানি তার ভূখণ্ড হারায়। জার্মানির খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চলগুলি কেড়ে নেওয়া হয়। ধ্বংসপ্রাপ্ত জার্মান জাতিকে পুনরায় ঠিক করে তোলার ক্ষেত্রে ভাইমার রিপাবলিকের ভূমিকা অপরিসীম। মামুন, তুমি কি প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এর নাম শুনেছ? হ্যাঁ, শুনেছি। সমাজবিজ্ঞানের যে ত্রিরত্ন আছে তার মধ্যে অন্যতম হল ম্যাক্স ওয়েবার। বাকি দুইজন হলেন অগাস্ট কোথ ও কার্ল মার্কস। ভেরি গুড। ঘটনা হলো, প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যখন জার্মানির পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠল, তখন জার্মান সেনাপতি হিন্ডেনবুর্গ আর তার সঙ্গী লোডেনডর্ফ দায়দায়িত্ব কোনো বেসামরিক সরকারের হাতে বুঝিয়ে দিতে চেয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরুর মূল হোতা রাজা দ্বিতীয় উইলিয়াম দেশ থেকে পালিয়ে গেলেন। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সহ ২৫ জনের একটি কমিটি সংবিধান রচনার কাজে হাত দিল। ১৯১৯ সালের ১১ আগস্ট সংবিধান কার্যকর হলো। মধ্য জার্মানির ভাইমার শহরে তারা মিলিত হয়েছিল বলে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির গণতান্ত্রিক সরকারকে ভাইমার রিপাবলিক বলা হয়। নতুন গণতন্ত্রের স্বাদ পেয়ে জার্মানিতে ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দল গজিয়ে উঠল। জার্মানদের সম্পর্কে একটা কথা আছে, একজন জার্মান নাগরিক যখন একা থাকে তখন সে দার্শনিক। যখন দুইজন জার্মান নাগরিক একত্রিত হয় তখন রাজনৈতিক দল গঠিত হয়, আর তিনজন জার্মান একত্রিত হলেই বিশ্বযুদ্ধের ঘোষণা আসে। ভাইমার রিপাবলিকের সেই সময়টাতেই হিটলারের নাৎসি পার্টি গঠিত হয়। পরাজিত জার্মানি যখন ক্ষতিপূরণ দিতে শুরু করলো। তবে ভাইমার রিপাবলিকের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল অর্থনৈতিক। মিত্রশক্তিকে বিপুল অঙ্কের টাকা পরিশোধ করতে হবে। চিরশত্রু ফ্রান্স জার্মানির কাছ থেকে টাকা আদায়ে বদ্ধপরিকর। মোট টাকা পরিশোধ করতে ৯২ বছর সময় লাগবে, ৬৬০ কোটি পাউন্ড। ভাইমার রিপাবলিকের সরকার টাকা পরিশোধের জন্য এক আত্মঘাতী সিদ্ধান্ত নিল। দেদারসে নোট ছাপাইতে লাগলো।
নোট ছাপিয়ে ঋণ পরিশোধের এই সিদ্ধান্তে জার্মানি কয়েক বছরের মধ্যে দেউলিয়া হয়ে পড়ল। ১৯২৩ সালে জার্মানিতে দেখা গেল অতি মুদ্রাস্ফীতি। দেখা গেল এক জোড়া জুতা কিনলে ৩ বস্তা টাকা লাগে। বর্তমানে জিম্বাবুয়েতে যে দশা ঠিক সেই একই রকম আর কি। ১৯১৮ সালে $১ সমান ছিল জার্মানির ৪ মার্কস, কিন্তু ৪ বছর পর $১ সমান দাঁড়ালো $৪.২ ট্রিলিয়ন। $১ সমান সমান ৪২,০০০ কোটি মার্কস। এবার বুঝো অতি মুদ্রাস্ফীতি কাকে বলে। হিটলারের উত্থান তো এমনি এমনি হয় নাই। রাগে, দুঃখে, ক্ষোভে, অপমানে জার্মানরা ফুসফুস করছিল ফ্রান্সসহ বাদবাকি মিত্রশক্তির উপর। মরার উপর খাড়ার গা। ফ্রান্স ও বেলজিয়াম মিলে দখল করল জার্মানির রুর অঞ্চল। নোট ছাপিয়ে ঋণ পরিশোধ করার ফলে অর্থনীতির তো ১২টা বাজলই। জার্মানি ১৯২২ সালে মিত্রশক্তির কাছে অনুরোধ পাঠায় যেন তাদের ঋণ পরিশোধের ব্যাপারটা আপাতত মুলতবি রাখা হয়। ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে জার্মানি আবারও ঋণ পরিশোধ করবে। রাগে গজগজ করল ফ্রান্স। যুদ্ধ লাগানোর সময় তো হুঁশ থাকে না, এখন ক্ষতিপূরণের টাকা দিতে গড়িমসি। ৯ জানুয়ারি ১৯২৩ সাল ফ্রান্স বেলজিয়াম মিলে জার্মানির শিল্প ও কলকারখানা সমৃদ্ধ অঞ্চল রুর দখল করল। ক্ষতিপূরণের টাকা যেহেতু দিতেই পারবে না বাপু, এবার তোমাদের কলকারখানার দখল নিয়ে নিলাম, তোমাদের উৎপাদিত পণ্যগুলি আমাদের দিয়ে দাও। জার্মানির কোনো ক্ষমতা নাই ফ্রান্সের এসব মাস্তানির জবাব দেয়ার। কি আর করা, টাকা না থাকলে সব মাস্তানি ব্যর্থ। রুর অঞ্চলের শ্রমিকেরা ফ্রান্স বেলজিয়ামের দখলদারিত্বের প্রতিবাদে ধর্মঘটে গেল। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করল। জার্মানি জুড়ে শুধু অনাহার আর হাহাকার। মামুন প্রশ্ন করল, তাহলে তো আমরা বলতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানির প্রতি ধারাবাহিকভাবে যে শাস্তির বিধান জারি করা হয়েছিল এগুলোই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির অন্যতম কারণ। অবশ্যই জার্মানিকে এত বেশি শাস্তি না দিয়ে সহযোগিতামূলক আচরণ করলে হিটলারের উত্থানও হতো না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি হতো না। জার্মানির অতি মুদ্রাস্ফীতি বুঝার আগে $বিলিয়ন গল্প। জারিফ আজকের আলোচনা শুরু করল কয়েকদিন আগে ঘটে যাওয়া এক কাহিনী নিয়ে। কয়েকদিন আগে আমার এক বাগিনা ফোন করে বলল, মামা $৩ বিলিয়ন টাকা আছে একটা লোকের কাছে, তুমি সেই লোকটাকে কল দাও আর কোনো একটা মানি এক্সচেঞ্জে গিয়ে ডলারটা ভাঙিয়ে নাও, তোমাকেও কিছু পার্সেন্টেজ দেওয়া হবে। আমি তো উত্তেজনায় কাঁপছি। বাগিনাকে ধমক দিলাম, বললাম, কোনো মিথ্যা গল্প আমার কাছে বললে এবার আর রক্ষা নাই। আমাকে $১,০০,০০০ পার্সেন্টেজ দিলেই হবে। আমেরিকার $১,০০,০০০ বাংলাদেশের ৯০ লক্ষ টাকার সমান। তোমার লোক $বিলিয়ন নিয়ে পড়ে থাকুক। যাই হোক, লোকটাকে ফোন দিলাম। মূর্খ সূর্খ লোক আমাকে বলল, স্যার $১ বিলিয়ন করে $৩ বিলিয়ন ৩টা নোট আছে। আমি তো রেগে আগুন। জিজ্ঞেস করলাম, আরে টাকা না ব্যাংকে আছে, $১০০ উপর কোনো নোট নাই, সেখানে $১ বিলিয়ন নোট কিভাবে হয়? তুমি ছবি পাঠাও। আহারে, লোকটির পাঠানো ছবি দেখে আমার অন্তর ঠান্ডা হয়ে গেল। এত জিম্বাবুয়ান ডলার! বাগিনাকে ধমক দিলাম, বললাম, মনে করেছিলাম ভাগ্য বোধহয় ফিরল আমার। তুমি আমাকে জিম্বাবুয়ান $বিলিয়ন ম্যাজিক দেখালে। বেটা, জিম্বাবুয়ান $৩ বিলিয়ন বাংলাদেশি মুদ্রা মানে ৩,০০০ টাকা হয় কিনা সন্দেহ। যা হোক, আমার $বিলিয়ন গল্প সেখানেই শেষ। বর্তমান জিম্বাবুয়েতে অতি মুদ্রাস্ফীতি চলছে। টাকার কোনো মূল্য নাই, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সব। তাই জিম্বাবুয়ের সরকার বিলিয়ন ট্রিলিয়ন ডলারের নোট ছাপে। ঠিক সেই অবস্থা হয়েছিল ১৯২৩ সালের জার্মানিতে। সেটা বোঝার জন্য কিছুটা অর্থনীতির জ্ঞান রাখা জরুরি। মুদ্রাস্ফীতি, অতি মুদ্রাস্ফীতি কী? মুদ্রাস্ফীতির সাধারণ অর্থ জিনিসপত্রের দাম বৃদ্ধি। জিনিসপত্রের দাম বৃদ্ধি খুব স্বাভাবিক ঘটনা অর্থনীতিতে। জিনিসপত্রের দাম কেন বাড়ে? চাহিদা যোগানের ওঠানামার কারণে। কিন্তু এই চাহিদা যোগানের ওঠানামা যদি অস্বাভাবিক হয়, ৫০ টাকা কেজি চাল যদি
আগামী সপ্তাহে ৭০ টাকা ও পরের সপ্তাহে ১০০ টাকা কেজি হয়, তাহলে? মামুন বলল, এটা কি সম্ভব? চালের দাম ১৫ দিনের ব্যবধানে ৫০ টাকা থেকে ১০০ টাকা হবে কেন? বাবারে, সম্ভব বলেই তো অতি মুদ্রাস্ফীতি। এই ফাঁকে আরেকটা জিনিস জানতে হবে। একটা দেশ স্বর্ণের মজুদ মানের উপর ভিত্তি করে কাগজের নোট ছাপায়। এটা অত্যন্ত ভারসাম্যপূর্ণ ব্যাপার। কাগজের মুদ্রা ছাপিয়ে যদি সরকার সব ঝামেলা মেটাতে চায়, তাহলে অর্থনীতির জন্য এটা মহা বিপদ। জার্মানি এই ভারসাম্যকে অস্বীকার করে বদ্ধ পাগলের মতো নোট ছাপিয়ে সব সমস্যার সমাধান করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের শুরু থেকেই জার্মানি এই কাজ করছিল। পরে মিত্রপক্ষকে ক্ষতিপূরণ দিতে গিয়েও এই কাজটা করে। ধীরে ধীরে টাকার মূল্য কমে যায়। প্রতি ৪ দিন অন্তর অন্তর জিনিসপত্রের দাম দ্বিগুণ হতে থাকে। নোট ছাপিয়ে আর কাজ হচ্ছে না। ঘটতে থাকে যত সব আজগুবি ঘটনা। ঘটনা ১, এক জার্মান নাগরিক ১০টা সুটকেস ভর্তি টাকা নিয়ে বাজার করতে গেল। দোকানের সামনে সুটকেসগুলো রাখল। এক চোর এসে ৪টা সুটকেস নিয়ে সরে পড়ল, কিন্তু টাকাগুলি ফেলে রাখল, কারণ সুটকেসগুলো কাজে লাগবে, কিন্তু সুটকেসের টাকাগুলো তো কোনো কাজে আসবে না। ঘটনা ২, ১৯২২ সালের মে মাসে একটি পত্রিকা কিনতে জার্মান মুদ্রায় ১ মার্ক লাগত। ১৯২৩ সালের নভেম্বর মাসে সেই পত্রিকা কিনতে লাগত ১০ লাখ মার্ক। ঘটনা ৩, একটা খাতা কিনতে যে টাকা লাগবে সেই তুলনায় সেই টাকাগুলি নিয়ে নোট খাতা বানালে ভালোই আয় পাওয়া যেত। বাচ্চারা জার্মান নোটগুলো নিয়ে দেয়াল সাজাতো। কথা হলো, মুদ্রার মান এত নিচে নেমে গিয়েছিল যে তা বর্ণনা করতে গেলে রূপকথার রাজ্যে প্রবেশ করা ছাড়া গতি নেই। সব তামাশা শেষ আছে? মামুন বলল, তার মানে জার্মান অর্থনীতি বলতে আর কিছুই রইল না। জার্মানি হয়ে পড়ল পুরোদস্তুর দেউলিয়া। তারপরে কি হলো? জারিফ বলল, জার্মানি দেউলিয়া হয়ে পড়াতে লুবি ফ্রান্স সহ মিত্র শক্তিদেরও বিপদ হলো। কারণ জার্মানি নিজেই খেতে পায় না, মিত্র শক্তিদের ক্ষতিপূরণ দিবে কিভাবে? জার্মানির কাছ থেকে টাকা না পেয়ে ফ্রান্সের অবস্থা খারাপ, কারণ ফ্রান্স আমেরিকার কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছে। এখন সে আমেরিকার ঋণ পরিশোধ করতে পারছে না। ঠিক সেই মুহূর্তেই জার্মানি তথা পুরো ইউরোপের জন্য গৌরী সেন হয়ে আসলো আমেরিকা। মামুন জিজ্ঞেস করল, দুইটি বিশ্বযুদ্ধের কারণে নাকি আমেরিকার খুব লাভ হয়, সেটা কতটুকু সত্যি? অনেকটাই সত্যি। তবে মনে রাখতে হবে, ১৮২৩ সালে প্রবর্তিত মনরো ডকট্রিনের কারণে বিগত ১০০ বছর আমেরিকা বিশ্ব রাজনীতির ঝামেলা থেকে দূরে থেকে ব্যাপক সম্পদশালী হয়ে ওঠে। বিশ্বযুদ্ধ না লাগলে আমেরিকা আরও ধনী হতো, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমেরিকা ভাবল, তার যে বিপুল সম্পদ আছে তা থেকে যদি সে জার্মানিকে লোন দেয়, তাহলে জার্মান অর্থনীতি ঠিক হবে। আবার মিত্রশক্তিও জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণের টাকা পাবে। যেই কথা সেই কাজ। জার্মানিকে লোন দেয়া যায় কিনা সেজন্য আমেরিকা একজন পরামর্শক নিয়োগ করল। সেই পরামর্শকের নাম চার্লস জি ডয়েস। ডয়েস একজন আমেরিকান ব্যাংকার। তিনি আমেরিকান সরকারকে পরামর্শ দিলেন যে জার্মানিকে লোন দেয়া যায়। তার কথার উপর ভিত্তি করে আমেরিকা জার্মানিকে $২৫ বিলিয়ন ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইতিহাসে এটা ডয়েস পরিকল্পনা নামে পরিচিত। লাগে টাকা, দেবে গৌর সেন। জার্মান অর্থনীতির পুনরুত্থান। এই ফাঁকে জার্মানির রাজনৈতিক পরিবেশটা জেনে নেওয়া জরুরি। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির গুস্তাভ স্ট্রেসম্যান ১৯২৩ সালে জার্মানির চ্যান্সেলর ও বিদেশ সচিব নিযুক্ত হন। অচিরেই তিনি চ্যান্সেলর পদ থেকে ইস্তফা দিয়ে বিদেশ সচিব পদে থেকে যান। তবে তিনি একা হাতে অস্থির জার্মানিকে ঠান্ডা করার মিশনে নামেন। জার্মানির সব নোটকে বাতিল করে নতুন নোটের প্রচলন করেন। নতুন নোটের নাম হয় রেন্টেন মার্ক। স্বর্ণ মানের সাথে মিল রেখে অর্থনীতিবিদদের পরামর্শ মেনে সীমিত আকারে নোট ছাপা হয়। অল্প করে হলেও জার্মান মুদ্রা জনগণের আস্থা অর্জন করতে থাকে। আর আমেরিকার লোনের টাকা জার্মান অর্থনীতিতে ঢুকার পর
অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বেগবান হয়। শুধু কি অর্থনৈতিক পুনরুদ্ধার, রাজনৈতিকভাবেও স্ট্রেসম্যান জার্মানিকে মর্যাদার আসনে অভিষিক্ত করান। জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও বেলজিয়ামকে নিয়ে লোকার্নো প্যাক্ট স্বাক্ষরিত হয় 1925 সালের 1 ডিসেম্বর। জার্মানির প্রতি ঘৃণা ও বিদ্বেষ কমিয়ে ফেলে ফ্রান্স ও ব্রিটেন। জার্মানিও 1919 সালের সীমানা মেনে চলার প্রতিশ্রুতি দেয়। জার্মান শিল্প কারখানাগুলো আবার স্বমহিমায় জেগে ওঠে। শুরু হয় ইকোনমিক বুম। মামুন বলল, জার্মানরা পারেও বটে। 1923 সালে না খেয়ে মরে, আবার কয়েকদিনের মধ্যেই ইকোনমিক বুম। এই জাতিকে শ্রদ্ধা না করে পারা যায় না। জারিফ বলল, 1923 থেকে 1928 সালের মধ্যে জার্মানির শিল্প উৎপাদন দ্বিগুণ হয়ে যায়। এ সব কিছুই গুণী রাজনীতিবিদ স্টেটসম্যানের অবদান। সবার সাথে মিলেমিশে চলতে পারতেন তিনি। ক্ষতিপূরণ দেয়ার নতুন পরিকল্পনা। জার্মানির সেই জঞ্জা বিক্ষুব্ধ দিনগুলোতে স্ট্রেসম্যানের অবদানের কথা জার্মানরা বলতে পারবে না। শুধুমাত্র অতি মুদ্রাস্ফীতি দূর করাই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্য দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে জার্মানিকে আবার গৌরবের আসনে অভিষিক্ত করেন। স্ট্রেসম্যানের আরেকটা স্মরণীয় কাজ ছিল ক্ষতিপূরণ দেয়ার নতুন ফর্মুলা প্রবর্তন। অনেক দর কষাকষি করে 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণের অঙ্ক 200 কোটিতে নিয়ে আসেন। প্রতি বছরে 5 কোটি পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নতুন চুক্তিতে আবদ্ধ হয় জার্মানি। সেই ফর্মুলা অনুযায়ী 1988 সাল পর্যন্ত জার্মানি এই ক্ষতিপূরণের টাকা দিতে থাকবে। কিন্তু হায়, আচমকা একদিন স্ট্রোক করে মারা যান গুস্তাভ স্ট্রেসম্যান। তারিখটা ছিল 1929 সালের 3 অক্টোবর। তারপর থেকে জার্মানির ইতিহাসে নতুন ঝড় তুফানের গণঘটা দেখা দেয়। জার্মানির ভাগ্য বিধাতা হওয়ার দৌড়ে সবাইকে পিছনে ফেলে দেন হিটলার। খেলা মাত্র শুরু। আগামী পর্ব থেকে হিটলারের উত্থান কাহিনী শুরু। পর্ব 29। এবার হিটলারের গল্প শোনো। মামুন জিজ্ঞেস করল, আমরা 1929 সাল পর্যন্ত জার্মানির ইতিহাস জেনে গেলাম। 1919 সালের 11 নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ভার্সাই চুক্তি অনুযায়ী যুদ্ধের পুরো দায় জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়। জার্মানি নতশিরে সব মেনে নেয়। জার্মানি তার ভূখণ্ডের অনেকখানি অংশ হারায়। বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় মিত্রশক্তিকে। ক্ষতিপূরণ দিতে গিয়ে জার্মানি দেউলিয়া হয়ে পড়ে। তারপর মাঠে নামলেন গুস্তাভ স্ট্রেসম্যান, যার নেতৃত্বে জার্মানি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। অপরদিকে টাকার বস্তা নিয়ে জার্মানিকে সাহায্য করতে নামে আমেরিকা। আর স্ট্রেসম্যান মারা যান 1929 সালে। এতটুকু আমরা জানলাম প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির সম্পর্কে। আমার প্রশ্ন হলো, 1933 সাল থেকেই জার্মানির সর্বময় ক্ষমতার অধিকার হন অ্যাডলফ হিটলার। তাহলে 1919 সাল থেকে 1933 সাল পর্যন্ত হিটলার কি করেছিল? কেমন ছিল তার কর্মকাণ্ড? কিভাবে তিনি জার্মানির সবার প্রিয়পাত্র হয়ে উঠলেন? আর কেনই বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করলেন তিনি? জারিফ বলল, সবই বলবো আজ থেকে। আসলে হিটলার অত্যন্ত সাধারণ মানুষ ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে জার্মানির বেভারিয়ান রেজিমেন্টের একজন ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন। তার কাজ ছিল বাহিনীর মধ্যকার সংবাদ আদান প্রদান করা, যার অফিসিয়াল নাম ডেসপ্যাচ রানার। হিটলার আদতে জার্মান নয়, অস্ট্রিয়ান। 1889 সালের 20 এপ্রিল হিটলার জন্মগ্রহণ করেন অস্ট্রিয়ার ব্রাউনাউ আম ইন শহরে। তবে একটা কথা মনে রাখতে হবে, অস্ট্রিয়ার সকল লোক জার্মান ভাষায় কথা বলে, আর অস্ট্রিয়ানরা নৃতাত্ত্বিকভাবে জার্মান বংশোদ্ভূত। হিটলারের শৈশব কেটেছে অস্ট্রিয়ার ছোট্ট শহর লিনজে। হিটলারের বাবা মারা যান 1903 সালে। পিতা মারা যাবার পর হিটলারের পরিবার অথই জলে পড়লেন। টাকা সংস্থান নাই। অত্যন্ত সাধারণ মানের ছাত্র হিটলার মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। ছবি আঁকার প্রতি মনোযোগী ছিলেন, কিন্তু স্রষ্টা হয়তো তাকে সেই প্রতিভা দেননি।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার চারুকলা একাডেমিতে ভর্তি হবার জন্য দুবার চেষ্টা চালান, তবে পারেননি। হাপুসবুর্গ সাম্রাজ্যের রাজধানী ভিয়েনার তখন ব্যাপক শান শওকত। হিটলারের মতো ব্যর্থ চিত্রশিল্পী ভিয়েনার রাস্তায় একা একা ঘুরে বেড়াতেন। বন্ধু বান্ধবদের সংস্রব পছন্দ ছিল না তার। মামুন বলল, আসলে যে লোকটা পরবর্তীতে পৃথিবীতে মহাপ্রলয় সৃষ্টি করবে সে কি আর এত সামাজিক ও বন্ধুবৎসল হতে পারে? জারিফ বলল, ঠিক তাই। হাই স্কুল ড্রপ আউট ও ব্যর্থ চিত্রশিল্পী হিটলার জীবনের কোনো কুলকিনারা পাচ্ছিলেন না ভিয়েনায় এসে। 1913 সালে জার্মানির বাভারিয়ান প্রদেশের রাজধানী মিউনিখে বসবাস করা শুরু করলেন হিটলার। জার্মান সেনাবাহিনীতে যোগদান। কিন্তু হিটলার তো ছিলেন সব দিক দিয়ে অযোগ্য। গড়পড়তা জার্মান অস্ট্রিয়ানদের তুলনায় হিটলার ছিলেন খাটো, গায়ের রং ফর্সা ছিল না, শারীরিকভাবেও ছিলেন দুর্বল। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি জার্মান সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। সেনাবাহিনীতে প্রবেশের জন্য তিনি আনফিট বলে ঘোষিত হলেন। কোনোভাবেই হিটলার জীবনের হিসাব মেলাতে পারছিলেন না। তবে প্রথম বিশ্বযুদ্ধে যখন যাকে যাকে জার্মান সৈন্য মরতে শুরু করল, তখন হিটলার সেনাবাহিনীর অসামরিক শাখায় সংবাদ পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব পেলেন। সেনাবাহিনীর মধ্যকার দ্রুত বলা যেতে পারে। বিভিন্ন যুদ্ধ ফ্রন্টের দায়িত্ব পালনও করেছেন। হিটলারের পদটি ছিল কর্পোরাল পদমর্যাদার। দায়িত্ব পালনের জন্য হিটলার পুরস্কারও পান। আয়রন ক্রস উপাধিতে ভূষিত হন। প্রথম মহাযুদ্ধে জার্মানির আত্মসমর্পণের বেশ কিছুদিন আগে হিটলার আহত হয়ে হাসপাতালে সেবা নিচ্ছিলেন। নভেম্বর ক্রিমিনাল থিওরি, হিটলার ও জার্মান জাতি। এবারের ঘটনাবলীর দিকে আমাদের নজর দিতে হবে। 1919 সালের 11 নভেম্বর জার্মানদের আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রথম মহাযুদ্ধ শেষ হয়। কিন্তু এই আত্মসমর্পণ নিয়ে জার্মান সমাজ দ্বিধা বিভক্ত ছিল। এই দ্বিধা বিভক্তির মধ্যে হিটলারের উত্থানের কারণ নিহিত। তুমি তো জানোই, প্রথম মহাযুদ্ধের শেষ সময়ে জার্মানির যুদ্ধবাজ সম্রাট দ্বিতীয় উইলিয়াম ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যান। জার্মানির ভাইমার নগরীতে নতুন গণতান্ত্রিক সরকার গঠিত হয়। নতুন সংবিধান প্রণীত হয়। ভাইমার রিপাবলিকের গণতান্ত্রিক ও বেসামরিক সরকারই মূলত আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। কিন্তু জার্মানির সামরিকতন্ত্রের ধ্বজাধারীরা প্রচার করে যে ভাইমার রিপাবলিকের বেসামরিক সরকার জার্মানিকে কলুষিত করেছে। জার্মান সামরিক বাহিনী যুদ্ধজয়ের দ্বার প্রান্তে ছিল। ঠিক এমন সময়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত পিছন থেকে ছুরি মারার সামিল। বেসামরিক সরকারের সব অংশীদারগণই ক্রিমিনাল। যেহেতু নভেম্বর মাসে এই আত্মসমর্পণ অনুষ্ঠিত হয়েছিল, তাই এরা নভেম্বর ক্রিমিনাল নামে পরিচিত। এই থিওরি জার্মানির আপামর জনতা বিশ্বাস করেছিল, কারণ জার্মানরা ভাবত যে তাদের সেনাবাহিনী কখনো পরাজিত হতে পারে না। বেসামরিক সরকার শুধু শুধু আত্মসমর্পণ করেছে। আত্ম অহংকারী ও গর্বিত জার্মানরা ভাইমারের রিপাবলিকের এই আত্মসমর্পণকে ভালো চোখে দেখেনি। হিটলার ছিলেন নভেম্বর ক্রিমিনাল থিওরির অন্যতম সমর্থক। যুদ্ধ শেষে ভার্সাই নগরীতে যখন আত্মসমর্পণের চুক্তি হচ্ছিল, হিটলার তখনও হাসপাতালের বেডে। জার্মান বেসামরিক সরকার যখন মিত্রশক্তির বিভিন্ন অপমানজনক চুক্তিতে স্বাক্ষর করছিল, সে সংবাদে তখন পুরো জার্মানিতেই মিশ্র প্রতিক্রিয়া। হিটলার সেনাবাহিনী থেকে সরে পড়লেন। 1920 সালে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন। পার্টির একজন প্রচারক হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়। এভাবে মূলত হিটলার রাজনীতিতে জড়ান। হিটলারের প্রচারণার মূল ফোকাসটা ছিল জার্মানির ভাইমার রিপাবলিকের সরকার একটা ক্রিমিনাল। তাদের যোগ সাজসে জার্মানিকে আত্মসমর্পণে বাধ্য করা হয়। তাই এই সরকারকে উৎখাত করতে হবে। আর মিত্রশক্তি জার্মানির উপর যে অন্যায্য চুক্তি চাপিয়ে দিয়েছে সেগুলোকে বরবাদ করতে হবে। মিত্রশক্তির উপর চরম প্রতিশোধ নিতে হবে। বলাই বাহুল্য, হিটলারের কথাগুলো সাধারণ জার্মানরা মনে প্রাণে গ্রহণ করতে শুরু করে। পর্ব 30, হিটলারের রাজনৈতিক ক্যারিয়ারের শুরুর কথা। গত পর্বে আমরা বলেছিলাম, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর হিটলার সেনাবাহিনী থেকে ইস্তফা দেন এবং জার্মান ওয়ার্কার্স পার্টির একজন প্রচারক নিযুক্ত হন।
1920 সালে পার্টির নাম বদলে রাখা হয় ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা সংক্ষেপে নাৎসি পার্টি। একটা গুণ হিটলারের ছিল, তা হচ্ছে বাগ্মিতা। হিটলার মুহূর্তেই সমবেত জনতাকে উত্তেজিত করে ফেলতে পারতেন। তিনি জার্মান জাতির গৌরবোজ্জ্বল ভূমিকাকে স্মরণ করে প্যারিস চুক্তির বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিতে পারতেন। হিটলারের বক্তৃতা দেয়ার গুণাবলীতে মুগ্ধ ছিল সবাই। নাৎসি পার্টিতে বাঙ্গন দেখা দিলে হিটলার 1921 সালে একটা অংশের চেয়ারম্যান নিযুক্ত হন। তারপর থেকেই হিটলারের নাম ডাক ছড়িয়ে পড়তে শুরু করল। হিটলারের কর্মকাণ্ড ছিল বাভারিয়া প্রদেশের রাজধানী মিউনিক শহরে। হিন্দুদের স্বস্তিকা প্রতীক ছিনিয়ে নিলেন হিটলার। মামুন জিজ্ঞেস করল, এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের রাজনৈতিক দল বিজেপিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তারা হিটলারের প্রেতাত্মা। নাৎসি পার্টির প্রতীক ব্যবহার করে ভারতের RSS। আসলেই কি তাই? জারিফ বলল, ইমরান খান ঠিকই বলেছেন, তবে একটা সংশোধনী আছে। আসলে ভারতের বিজেপি RSS স্বস্তিকা প্রতীক হিটলার থেকে আনেননি, বরং হিটলার এটা ভারত থেকে আমদানি করেছিল। স্বস্তিকা হচ্ছে আর্য জাতির প্রতীক। হিটলার মনে করতেন সকল মানবজাতির মধ্যে আর্যরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। জার্মানরাই হচ্ছে বিশুদ্ধ আর্য জাতি, তাই তারাই বিশ্ব শাসন করবে। হিটলারের রাজনৈতিক প্রোপাগান্ডার মূল উদ্দেশ্য ছিল জার্মানদের মধ্যে যারা আর্য নয় তারা অনুপ্রবেশকারী তথা জার্মান জাতির শত্রু। এই দলের মধ্যে পড়ে প্রথমে ইহুদিরা। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজয়ের পর একটা রব ওঠে যে ইহুদিরাই হচ্ছে জার্মানদের এইসব পরাজয়ের মূল। ধীরে ধীরে হিটলারের ইহুদি বিদ্বেষ দানা বাঁধতে থাকে। 1923 সাল ব্যর্থ রাজনৈতিক অভ্যুত্থানের কারণে জেলে গেলেন হিটলার। 1922 সালে ইতালির ফ্যাসিস্ট একনায়ক মুসোলিনি খুব সহজেই ক্ষমতার মসনদে বসলেন। 50,000 সদস্য নিয়ে রোম অভিমুখে লং মার্চ করার কারণে ইতালির রাজা মুসোলিনিকে সরকার গঠন করার আহ্বান জানান। হিটলার এ ঘটনায় অনুপ্রাণিত হয়ে নিজেও জার্মান রাজধানী বার্লিন অভিমুখে এক লং মার্চ করার পরিকল্পনা করেন, কিন্তু ফল হয় অত্যন্ত শোচনীয়। 1923 সাল ছিল জার্মানির জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা সময়। জার্মান অর্থনীতি ভেঙে পড়েছে। ক্ষতিপূরণের টাকা না দিতে পারার কারণে ফ্রান্স ও বেলজিয়াম মিলে জার্মানির শিল্প সমৃদ্ধ অঞ্চল রুরো দখল করে ফেলেছে। মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়েছে, সেটা আগেই বলেছি। ঠিক সেই সময়ে হিটলার জার্মানির ক্ষমতা লাভের এক অলীক স্বপ্নে মেতে উঠেছিলেন। হিটলারের কর্মক্ষেত্র তখন বাভারিয়ান রাজ্যে। হিটলার এই রাজ্যের নেতৃস্থানীয় 3 জনকে কিডন্যাপ করে জোর করে তাদের দলে বিরাতে চাইলেন। হিটলারের পরিকল্পনা ছিল ওদেরকে কিডন্যাপ করতে পারলে পুরো বাভারিয়ান রাজ্যই তার দখলে চলে আসবে। তারপর তিনি বার্লিন অভিমুখে লং মার্চ করে ভাইমার রিপাবলিকের সরকারকে উচ্ছেদ করবেন। হিটলারের এই কাজে সমর্থন দিয়েছিলেন জার্মান সেনাপতি লোডেনডর্ফ। যেই কথা সেই কাজ। 1923 সালের নভেম্বর মাসের 8 তারিখ বাভারিয়ান রাজ্যের কমিশনার মিউনিখের বড় একটি বিয়ার হলে একটি আলোচনা সভায় মিলিত হন। ঠিক সেই মুহূর্তে হিটলার তার সাঙ্গপাঙ্গ নিয়ে পিস্তল উঁচিয়ে বিয়ার হলে প্রবেশ করে। হিটলারের নাজি সমর্থক ও রাজ্য পুলিশের মধ্যে গোলাগুলি চলে। ভীষণ উত্তেজনা। হিটলারের সমর্থক সেনাপ্রধান লোডেনডর্ফ মিউনিখ শহরে চলে এলেন, কিন্তু পরিস্থিতি ভিন্ন। রাজ্য পুলিশের দাওয়া খেয়ে হিটলারের দল ছত্রভঙ্গ হয়ে পড়ল। 16 জন নাজি সমর্থক নিহত হলেন। ঘটনাস্থল থেকে হিটলারও পালিয়ে গেলেন। সাধারণ জনতার চোখে হিটলার ও তার সমর্থকরা কাপুরুষ বলে গণ্য হলেন। সেনাপ্রধান লোডেনডর্ফ হিটলারের এই বোকামি ও অক্ষমতা দেখে নিজেও সরে পড়লেন। হিটলার লুকিয়ে থাকলেন কয়েকদিন, কিন্তু পুলিশের হাতে ধরা পড়লেন 3 দিন পর। বিশেষ আদালতে হিটলারের বিচার হয়। 5 বছরের সাজা হয় হিটলারের, কিন্তু 1 বছর পরে হিটলার জেল থেকে বেরিয়ে আসেন। ব্যর্থ বিপ্লবের ফলাফল। যদিও 1923 সালের মিউনিখ শহরের বিয়ার হলের বিপ্লব সফল করতে পারেননি হিটলার, তবুও এই বিপ্লব থেকে অনেক কিছু শিক্ষা নিলেন হিটলার। তিনি জেলে বসে তার রাজনৈতিক ইশতেহারমূলক বই মাইন ক্যাম্প লিখলেন। জার্মানিতে ইতালির মতো বিপ্লব করা সম্ভব নয়, এই বাস্তবতা হিটলার অনুধাবন করলেন।
জেলে বসে হিটলার প্রতিজ্ঞা করলেন ক্ষমতা তিনি একদিন দখল করবেনই এবং সেটা বিদ্যমান ব্যবস্থার মধ্যে থেকেই। পর্ব ৩১। মাইন ক্যাম্প। জেলে বসে হিটলার লিখেছিলেন এই বই। মামুন জানতে চাইল, জারিফ, তুমি আগেই বলেছিলে হিটলার ছিল হাই স্কুল ড্রপ আউট এবং ব্যর্থ চিত্রশিল্পী। তাহলে এই লোক কিভাবে মাইন ক্যাম্প বইটা লিখল? এত অল্প জ্ঞান নিয়ে এত আলোচিত বই লেখা কিভাবে সম্ভব? জারিফ বলল, বইটা খুব ভালো। তা কে বলল? বইটা আসলেই চরম ফালতু। বইটার পাতায় পাতায় হিটলারের বোকামি ও মূর্খতার পরিচয় পাওয়া যায়। সম্ভব হলে নীলক্ষেত থেকে তুমি বাংলা অনুবাদ কিনে পড়তে পারো। আমি ইংরেজিতে কয়েক পৃষ্ঠা পড়েছি। বইটা এক কথায় জঘন্য। কেন জঘন্য শোনো তাহলে। আমাদের উপমহাদেশের গেও মানুষদের মতো বারবার বইয়ে বলেছেন পৃথিবীতে আর্য জাতির মানুষরাই সর্বশ্রেষ্ঠ। জার্মানরা হচ্ছে পিওর আর্য। তারাই বিশ্ব শাসনের অধিকার রাখে। ৭৮২ পৃষ্ঠার বইয়ে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। হিটলার মোটেও গণতন্ত্রে বিশ্বাস করতেন না। বইয়ে হিটলার বলেছেন গণতন্ত্র অত্যন্ত ত্রুটিপূর্ণ পদ্ধতি। হিটলার বিশ্বাস করতেন পৃথিবীতে যত খারাপ কাজ হয়েছে সবকিছুর পিছনে ইহুদিরা দায়ী। কমিউনিস্টদেরও তিনি অত্যন্ত ঘৃণা করতেন। কেন ইহুদি এবং কমিউনিস্টরা খারাপ এর সপক্ষে কোনো যুক্তি দিতে পারেননি। হাই স্কুল ড্রপ আউট একটা লোক কিভাবে যুক্তি আর জ্ঞান গরিমার আশ্রয় নিবে? ২৫ পৃষ্ঠা পড়ার পর বইটা পড়ার রুচি হয়নি আমার। মামুন বলল, কিন্তু এই বই জার্মানির আপামর জনগণের কাছে প্রিয় হয়ে উঠল কেন? প্রিয় হয়নি। জার্মানরা কয়েক পৃষ্ঠা পড়ে আর পড়েনি। পাতায় পাতায় ইহুদি আর কমিউনিস্টদের প্রতি ঘৃণা, তীব্র জাতিবিদ্বেষ। মনে রাখতে হবে, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদেরকে যখন সব দিক দিয়ে চেপে রাখা হয়েছিল তখন জার্মানরা একজন মুক্তিদাতা খুঁজছিল যে তাদেরকে এসব শাস্তি থেকে রক্ষা করতে পারে। তাই জার্মানরা হিটলারের চটকদার কথায় পটে গিয়েছিল। কিন্তু মাইন ক্যাম্প বইটা এত উল্টে পাল্টে দেখেনি। বইটা প্রথম খুব বেশি বিক্রি হয়নি। আর হিটলার যখন ১৯৩৩ সালে চ্যান্সেলর হন তখন প্রত্যেক নববিবাহিত দম্পতিকে এই বই উপহার দেওয়া হতো। বইটি থেকে হিটলার প্রচুর টাকা ইনকাম করেন। ১৯২৪ সালে প্রকাশের পর থেকে ১৯৪৫ সাল পর্যন্ত মাইন ক্যাম্প প্রায় ১ কোটি কপি বিক্রি হয়। স্ট্রেসম্যানের মৃত্যু, অন্যদিকে বিশ্ব অর্থনৈতিক মহামন্দা। বইয়ের মান যাই হোক, হিটলার এই বই দিয়ে তার উগ্র মতবাদ ছড়িয়ে দিতে সক্ষম হন। বই বিক্রি হতে শুরু করল হুজুগে। হিটলার জেল থেকে বের হন ১৯২৪ সালের ২০ ডিসেম্বর। ৯ মাস জেল খেটে মুক্তি পান হিটলার। কিন্তু রাজনৈতিক ময়দানে হিটলার সফলতা পাচ্ছিলেন না। এর কারণ হচ্ছে গুস্তাভ স্ট্রেসম্যানের নেতৃত্বে জার্মানির অর্থনৈতিক বিপ্লব। আগের পর্বে বলেছি আমেরিকার সাহায্যে আর স্ট্রেসম্যানের নেতৃত্বে জার্মান অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে। ১৯২৫ থেকে ১৯২৯ সাল পর্যন্ত সময়টা জার্মান অর্থনীতির সেরা সময়। অর্থনৈতিকভাবে বলীয়ান হয়ে ওঠে জার্মানি। হিটলারের মতো চরমপন্থী ও উগ্র ডানপন্থী রাজনীতিবিদরা কলকে পাচ্ছিলেন না রাজনীতির ময়দানে। কর্মঠ জার্মান জাতি উগ্রতা ছেড়ে কাজে মনোযোগ দিল। ১৯২৪ সালে চরমপন্থী রাজনীতিকদের সমর্থন ছিল ৪০%। ১৯২৮ সালে তা নেমে দাঁড়ালো ২৮%। কিন্তু ঝামেলা লাগলো যখন ১৯২৯ সালের অক্টোবর মাসের ৩ তারিখ স্ট্রেসম্যান আচমকা স্ট্রোক করে মারা যান। জার্মান রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য আর কোনো শক্তিশালী নেতা রইলেন না। স্ট্রেসম্যানের মৃত্যুর ২১ দিন পর পুরো পৃথিবীর জন্য এক ভয়ঙ্কর দিন হয়ে এলো অক্টোবরের ২৪ তারিখ। কি সেই ভয়ঙ্কর দিন? আজকে আমরা করোনা ভাইরাসের খপ্পরে পড়ে অর্থনৈতিক দুরবস্থার হিসাব কষছি। কিন্তু ১৯২৯ সালের অক্টোবরের ২৪ তারিখ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে যে বিশ্বমন্দার সূচনা হয়েছিল তার সাথে করোনা ভাইরাসের ক্ষয়ক্ষতি একেবারে শিশু। মামুন জিজ্ঞেস করল, নিউ ইয়র্ক শেয়ার বাজারের সাথে জার্মানির কী সম্পর্ক? সম্পর্ক আছে মানে? ১৯২১ থেকে ১৯২৯ সাল পর্যন্ত আমেরিকার অর্থনীতি ছিল পাগলা ঘোড়ার মতো দুরন্ত। এই ৮ বছরে জাতীয় উৎপাদন দ্বিগুণ হয়ে যায়। পুরো ইউরোপকে টাকা ধার দিয়ে তাকে টেনে তুলছিল আমেরিকা। আমেরিকা ছিল বিশ্ব মহাজন। আমেরিকার টাকা ধার দিয়েছিল ব্রিটেন, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, হল্যান্ড সহ
ইউরোপের অধিকাংশ দেশকে টাকা ধার দিয়েছিল জার্মানিকে। আমেরিকার টাকায় ভর করে জার্মান অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে। জার্মানরা আবার ক্ষতিপূরণের টাকা সহজে দিতে পারত ব্রিটেন, ফ্রান্স সহ মিত্রশক্তিদের। মিত্রশক্তি সেই টাকা আমেরিকাকেই পরিশোধ করত। সোজা কথা হলো, প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপীয় অর্থনীতির যে দুর্দশা হয়েছিল, আমেরিকার কাঁধে ভর করে তা সোজা হয়ে উঠেছিল। কিন্তু 1929 সালের 24 অক্টোবর নিউ ইয়র্কের শেয়ার বাজার থেকে যে মন্দার সূচনা হয়েছিল, তাতে আমেরিকা কাহিল হয়ে পড়ল। লাখ লাখ লোক পথে বসে পড়ল দেউলিয়া হয়ে। মানব ইতিহাসে এত বড় অর্থনৈতিক মন্দা আর আসেনি। এই মন্দা নিয়ে অল্প বিস্তর আলাপ করেছি আগের পর্বে। এই মহামন্দা প্রায় 5 বছর স্থায়ী হয়েছিল। আমেরিকার অর্থনৈতিক মন্দা গ্রাস করে ফেলে পুরো ইউরোপকে। স্বয়ং মহাজন আমেরিকা বিপদে এবার। দুর্বল ইউরোপকে বাঁচাবে কে? শঙ্কিত ইউরোপে ত্রাহি ত্রাহি রব উঠল। রাজনীতিবিদদের উত্থানের জন্য সমস্যা দরকার। সমস্যা না থাকলে রাজনীতিবিদরা গলাবাজি করবেন কিভাবে? অবশেষে হিটলার গলাবাজি করার সুযোগ পেয়ে গেলেন। আমেরিকার মহামন্দা যখন জার্মানি সহ পুরো ইউরোপকে গ্রাস করতে লাগলো, হিটলার আবার তার খেলা শুরু করলেন। ততদিনে হিটলারের নাজি পার্টির জনসমর্থন অনেকটা বেড়ে গেছে। হিটলার বলতে লাগলেন, জার্মানির এই দুরবস্থার জন্য প্যারিস শান্তি চুক্তি দায়ী। কেন মিত্রবাহিনীকে এত ক্ষতিপূরণ দিতে হবে? কেন জার্মানির প্রতি এত অবিচার করা হলো? হিটলারের রাজনৈতিক সাফল্য। বিপ্লব করতে গিয়ে হিটলার জেলে গিয়েছিলেন 1923 সালে। হিটলার পণ করেছেন যে বিপ্লব আর করবেন না, জেলেও যাবেন না। এবার তিনি জনগণকে খেপিয়ে তাদের সমর্থন আদায় করে নির্বাচনে জিততে তবেই ক্ষমতায় যাবেন। জার্মান জাতিকে উত্তেজিত করার মতো ইস্যুর অভাব নেই। নাজি পার্টি নিষিদ্ধ ছিল 1 বছর। 1925 সাল থেকে হিটলার রাজনৈতিক কাজে আত্মনিয়োগ করলেন। 1930 সালে পার্লামেন্ট নির্বাচনে অংশ নেয় হিটলারের নাজি পার্টি। 18% ভোট পায় এ দল। পুরো জার্মানিতে মোটামুটি একটা গ্রহণযোগ্যতা পান হিটলার। কিন্তু কোনো দল একক সংখ্যাগরিষ্ঠ না পাওয়ায় চ্যান্সেলরবিহীন, নির্বাচিত সরকারবিহীনভাবেই জার্মানির কর্মকাণ্ড চলতে থাকে। 1932 সালে জার্মানিতে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়। ভাইমার রিপাবলিকের নিয়ম অনুযায়ী জার্মানির প্রেসিডেন্টের মেয়াদ ছিল 7 বছর।